ইরান ইসরায়েলের মধ্যে এই পরিস্থিতি বেড়ে চলেছে। ইরান এবং ইসরায়েলের এই সংঘর্ষের তীব্রতা ক্রমশ ইরানে গিয়ে আজকে বাঙালি অধ্যাপক ফাল্গুনী দে, ইয়েমেনে ক্রিশ্চিয়ান কলেজের অধ্যাপক এই ফাল্গুনী দে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তেহরান ছেড়েছেন তিনি, রয়েছেন আজারবাইজানের কাছে। বুঝতে পারছি না কিভাবে দেশে ফিরবো, সিএনকে জানিয়েছেন অধ্যাপক ফাল্গুনী দে। এখনো পর্যন্ত যেরকমটা বলছেন তিনি আজারবাইজানে রয়েছেন, কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষের জেরে ইতিমধ্যেই যেরকম বিদেশ মন্ত্রকের তরফে একে একে যারা ভারতীয় রয়েছেন আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের কাজ চলছে, কিন্তু অনেকে এখনও চিন্তার মধ্যে রয়েছেন, দুশ্চিন্তায় রয়েছেন কিভাবে দেশে ফিরবেন। কারণ যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে ইয়েমেন ক্রিশ্চিয়ান কলেজের অধ্যাপক মূলত কি জানিয়েছেন, একটা কনভারসেশন শোনাবার চেষ্টা করবো যে কী অবস্থায় তিনি রয়েছেন, কীরকম অবস্থা থেকে বেরিয়ে আপাতভাবে কোথায় রয়েছেন, দেশে ফিরবেন কিভাবে, তার উদ্বেগ সবটাই শুনবো। বিশ্ব পরিবেশ দিবসের দিন কলকাতা থেকে তেহরান এসেছিলাম। এখানে এশিয়ার হাইয়েস্ট ভলক্যানো দামাবান্ধ অভিযান সফলভাবে করার জন্য 610 মিটারের একটা পিক, কিন্তু 5200 পর্যন্ত ওঠার পর আমি দেখি প্রচন্ড ঝড়, তুষার ঝড়। আই ওয়াজ ট্র্যাপড ইন ব্লিজার্ড অ্যাকচুয়ালি। তো তার ফলে কি হলো, আমি নেমে আসতে বাধ্য হলাম। তো আমার ফেরার টিকিট ছিল। সেই দিনই ভোরবেলা আচমকা শুনতে পাই যে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে। আমি অন্যান্য কোনো ভারতীয় দেখতে পাইনি, আমি একমাত্র ভারতীয় সেখানে ছিলাম। হোটেলের জানলা দিয়ে দেখছি চারিদিকে বোমের আওয়াজ, এবং হোটেলের জানলা দিয়ে দেখছি যে ড্রোন উড়ে যাচ্ছে এবং ড্রোন থেকে শুট করা হচ্ছে। এয়ার স্পেস অফ ইরান ওয়াজ ক্লোজড, ফ্লাইটস ক্যান্সেলড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, দেয়ার ওয়াজ এ ম্যাসাকার। হোটেলের একটা থাকা খাওয়ার খরচা আমাকে ট্যুর কোম্পানি দিচ্ছিল, কিন্তু ট্যুর শেষ হয়ে গেছে, সো বাকিটা তারা দিতে রাজি নয়। সঙ্গে যোগাযোগ রেখে চলছি, এমবাসি আমাদেরকে বিভিন্ন ধরনের প্রোটোকলস জানাচ্ছি। রাত্রিবেলা পরপর বোম পড়ছে এবং বোমের আওয়াজ দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছি। যে রাস্তাঘাট জনজীবন খুব স্বাভাবিক, তবে যেহেতু ইসরায়েল বলেছে যে সিভিলিয়ানদের উপর অ্যাটাক করবে না, অতএব রাস্তাঘাটে লোকজন স্বাভাবিক জীবনযাপন, গাড়ি ঘোড়া চলছে। এয়ার স্পেস ক্লোজড, ফ্লাইটস ক্যান্সেলড। কতদিন ধরে চলতে পারে? রাশিয়া, আমেরিকা তাদের লোকজনদেরকে ইভাকুয়েট করে নিয়ে চলে গেছে। গভর্নমেন্টের কাছে অ্যাপিল করছিলাম যে তারা যদি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অলসো, যে তারা যদি আমাকে এখান থেকে ইভাকুয়েট করানোর কোনো স্পেশাল প্ল্যান করতে পারে। 5 দিন 6 দিন ওয়েট করেই চলেছি, কিন্তু কোনো শেষ দেখতে পাচ্ছি। ঘুম হচ্ছে না, রাতে তো ঘুমোতেই পাচ্ছি না। এই বুঝি আমাদের হোটেলের উপরে মিসাইল এসে পড়লো, কি বোম এসে পড়লো, এরকম চিন্তা ভাবনার মধ্যে দিন কাটছে। শেষে আমি যুদ্ধর ক্ষেত্র থেকে সরে আসতে পেরেছি জীবন নিয়ে। এখন আমরা অন্য একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে আমরা নর্মালি জানি যে ই ভিসা, আমরা অলরেডি ই ভিসা আজারবাইজানে করে নিয়েছিলাম। বাকু অব্দি যাওয়ার জন্য বাসের টিকিট করা ছিল। এখন দেখছি যে সেই জায়গাতে পৌঁছাতে গেলে আমার এখন অনেক কাজ বাকি পড়ে আছে। এখানে এখনো পর্যন্ত যে বর্ডার পেরোনোর জন্য যে পাসকোড, সেই পাসকোড এখন আসে। ই ভিসা যেটা লাগে সেটা হচ্ছে শুধুমাত্র এয়ারপোর্ট টু এয়ারপোর্ট ফ্লাই করার জন্য। ভিসা দিয়ে ল্যান্ড চেকপোস্ট দিয়ে পেরোনো যায় না। এটা আমাদের কাছে কেউ পরিষ্কার করেনি, এবং ওয়ার সিচুয়েশনে এইটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আবেদন যখন আমরা তেহরান থেকে করেছিলাম, তখন সেখানে অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। আমি ই ভিসা যেমন 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টায় এমার্জেন্সি টাকা দিয়ে করে নেওয়া যায়, আমরাও ই ভিসা এমার্জেন্সি টাকা দিয়ে করেছিলাম। এখন দেখছি এই ই ভিসা কাজ করবে না। বাকু থেকে এয়ারপোর্ট যাওয়ার সমস্ত জিনিসগুলো যেহেতু কলকাতা থেকে আমার পরিবার করে দিয়েছে, ফলে সেই টাকার বার্ডেনটা আমার কাছে নেই। যদি আমাকে এখানে 15 দিন থাকতে হয়, তাহলে সেই 15 দিনের বার্ডেনটা কিন্তু একটা ভয়ঙ্কর। আপাতত আমরা এখানে আছি, বুঝতে পারছি না। আমি ভেতরে গেছিলাম, এমবাসির কাছে জিজ্ঞাসা করলাম, এরা বলল ইরানের তরফ থেকে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আমরা ছেড়ে দিতে রাজি আছি, কারণ ইরান যেহেতু ভারতীয়দের জন্য ভিসা ফ্রি, তাই এরা আমাকে এমনি যেতে দেবে। উনি ইমিডিয়েটলি আজকের মধ্যে ইরান ছেড়ে আজারবাইজান ঢুকে যাওয়া সম্ভব নয়। জার্নালিস্ট, মিডিয়ার ফোন পাচ্ছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার খবরটা ভারতীয়দের কাছে পৌঁছে দিচ্ছে। অনেকের ফোন আমি যেহেতু ধরতে পারছি না, অনেকেই আমার মুখে কথা বসিয়ে দিচ্ছেন, বা হয়তো বলে দিচ্ছেন, কেউ হয়তো বলছে যে আমি নাকি দেশে পৌঁছে গেছি। বিষয়টা সেরকম নয়। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আস্ত্রা এই বর্ডারে এসে পৌঁছে আমার হৃদয় ভঙ্গ হয়ে গেল। গোটা পরিস্থিতিটা কোন জায়গায় রয়েছে, কি সমস্যা ফেস করতে হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফাল্গুনীদের নিজের মুখে পুরোটা বিবরণ দিলেন সিএনকে। আমি আরও একটু আপডেট জানি। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তন টেলিফোন লাইনে। সায়ন্তন, এরকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফাল্গুনীদের মতন আরও অনেকেই যারা ভারতীয়, যারা হয়তো দেশে ফিরতে চাইছেন, যাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এমন একটা সিচুয়েশন, তারা কিভাবে ফিরবেন? কারণ তাদের ই ভিসা থেকে শুরু করে পাসপোর্ট সবটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এবং সব থেকে বড় কথা সেই সময়টুকু এখন তাদের হাতে নেই। কি পরিস্থিতি?
দেখো, একেবারে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু এই মুহূর্তে ফাল্গুনী দে রয়েছেন, এবং বাঙালি একজন অধ্যাপক, তিনি কলকাতায় পড়ান এবং তিনি আউশ গ্রামের বাসিন্দা। তিনি এই মুহূর্তে কিন্তু ইরানে আটকে রয়েছে। 5 তারিখে তিনি গিয়েছিলেন ইরানে, এবং তারপর থেকে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, এই মুহূর্তে কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করেছে ইরানের পরিস্থিতি। শুধুমাত্র ফাল্গুনী দে নয়, এরকম বহু দেশের মানুষ তারা আটকে রয়েছেন। ফাল্গুনী দে যেটা জানাচ্ছেন যে তার যে অভিজ্ঞতা, অর্থাৎ যে মুহুর্মুহু যেরকম বোমা বিস্ফোরণ থেকে শুরু করে মিসাইল অ্যাটাক, সেই অ্যাটাকের মধ্য থেকে তিনি তেহরান থেকে বেরিয়ে তিনি ভেবেছিলেন যে তিনি আজকে, অর্থাৎ আজকে তিনি হয়তো দেশে ফিরতে পারবেন। বাকু হয়ে তার একটা ফ্লাইট ছিল, কিন্তু সেই ফ্লাইটও ক্যান্সেল হয়ে যায়। তিনি প্রায় গতকাল সারাদিন জার্নি করে তিনি যে বর্ডারে, আজারবাইজানের যে বর্ডার, সেই বর্ডারে আসেন, কিন্তু সেখানেও নতুন করে একটা জটিলতা তৈরি হয়েছে। তিনি কবে দেশে ফিরতে পারবেন এখনো সেটা স্পষ্ট নয়। এটাও এখন অনিশ্চিত, কারণ আজারবাইজানে কিন্তু ই ভিসা থাকার পরেও আজারবাইজানের তিনি কিন্তু বর্ডার ক্রস করতে পারেননি, যার ফলে বাকু থেকেও যে ফ্লাইট, সেই ফ্লাইট কিন্তু তিনি ধরতে পারেননি, এবং এখনো পর্যন্ত তিনি ইরানেই রয়ে গিয়েছেন। অর্থাৎ তিনি যেটা আশা করেছিলেন যে গাড়ি করে তিনি যদি ইরান থেকে আজারবাইজান চলে আসতে পারেন, তাহলে কিন্তু আজারবাইজান থেকে তিনি ফ্লাইটে চলে আসতে পারবেন দেশে। কিন্তু দেখা যাচ্ছে যে আজারবাইজানেও তিনি ঢুকতে পারছেন না। আমরা জানি যে আজারবাইজানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়, যার ফলে কিন্তু একটা জটিলতা তৈরি হচ্ছে ভারতীয়দের দেশে ফেরার ক্ষেত্রে। তিনি বারবার করে যে ভারতীয় দূতাবাস রয়েছে ইরানে, তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তার কাছে কিন্তু যে রসদ ছিল, অর্থাৎ যে টাকা ছিল, সেই টাকা কিন্তু ক্রমাগত শেষ হয়ে এসছে। কারণ একটা বড় অঙ্কের টাকা দিয়ে তিনি গাড়ি ভাড়া করে একেবারে তেহরান থেকে তিনি সোজা আসেন সেই আজারবাইজানের বর্ডারে, এবং তার ফলে বিপুল অর্থ তাকে খরচ করতে হয়েছে। এই মুহূর্তে তার কাছে, তিনি যেটা জানাচ্ছিলেন, যে তার কাছে কিন্তু টাকার প্রচন্ড অভাব দেখা যাচ্ছে, যে আগামী দিনে তিনি সেখান থেকে কিভাবে যাবেন। তিনি একটা প্ল্যান করছিলেন যে আর্মেনিয়া হয়ে যদি আসা যায়, কারণ আর্মেনিয়ার সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক ভালো, অর্থাৎ আর্মেনিয়া বর্ডার হয়ে যদি সেই আর্মেনিয়া থেকে ফ্লাইটে আসা যায়, কিন্তু তার কাছে সেই অর্থ নেই, কারণ আজারবাইজান থেকে আবার সেই আর্মেনিয়া যাওয়া, এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। তবে গতকাল তিনি ফিরতে পারেননি আজারবাইজানে, তার ফলে কিন্তু ইরানেই তাকে রাত কাটাতে হয়েছে, এবং তিনি এই মুহূর্তে ইরানেই রয়েছে। এখনো তিনি কিভাবে ফিরবেন তা নিয়ে কিন্তু একটা কুয়াশা এখনো তৈরি হয়েছে, এবং তার গ্রামের বাড়ি থেকে শুরু করে কলিগ যারা রয়েছেন কলকাতার, প্রত্যেকে তারা সোশ্যাল মিডিয়াতে তাকে জানাচ্ছেন যে তিনি যাতে দ্রুত দেশে ফিরতে পারে, প্রত্যেকেই কিন্তু কামনা করছেন। কিন্তু ফাল্গুনী দে তিনি গিয়েছিলেন, তিনি একজন পর্বত আরোহী, অর্থাৎ অধ্যাপকের পাশাপাশি তিনি পর্বত আরোহণ করেন, এবং সেই আশাতেই, সেই নেশাতেই তিনি কিন্তু ইরানে গিয়েছিলেন। এবং 5ই জুন তিনি ইরানে গিয়েছিলেন একটা ভলক্যানো দেখতে বা ভলক্যানো জয় করতে, এবং তারপরেই দেখা যাচ্ছে যে যখন তিনি ফিরবেন সেই সময় কিন্তু ইসরায়েল ইরানের যুদ্ধ লেগে যায়, এবং এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। তিনি যে বিবরণ দিচ্ছিলেন যে সেই রাতগুলো, অর্থাৎ বিনিদ্র রাত তার কেটেছে, এবং ইরানের এখান থেকে এই জটিল পরিস্থিতির মধ্যে এখন ভারতের পাশে কিভাবে দাঁড়াবে অন্যান্য দেশগুলো, সব থেকে বড় কথা আজারবাইজান থেকে কিভাবে আবারও তিনি ফেরার চেষ্টা করবেন বা কবে ফিরতে পারবেন, এটাই এখন সব থেকে বড় একটা প্রশ্ন। শান্তনুকে ধন্যবাদ জানাবো।